নমস্কার, আমি গল্প পাঠে মৌ। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আপনারা শুনছেন শ্রদ্ধেয় মনীন্দ্র গুপ্তের অক্ষয় মালবেরি। ছোট ভাই। আমার যখন বছর 4 বয়স তখন ছোট মার প্রথম সন্তান হলো। সে আমার ছোট ভাই। আমি যতটুকু আদর যত্ন পেয়েছিলাম সে তার ছিটে ফোঁটাও পেল না। তার চেহারা রুগ্ন শিশু কালকেতুর মতো, কালমেঘ পাতার মতো রং, ড্যাবা ড্যাবা দুই চোখ, নাটা ফলের চেয়েও বড়, কিন্তু রোগা শরীরে গায়ের চামড়া কুঁচকানো। তার গলায় কালো কাড়ে বাঁধা কয়েকটা জালের কাঠি আর অনেকগুলো মাদুলি। আমাদের দাওয়ার একদিকে কিছু দিনের জন্য ছাগলের খোঁয়ার করা হয়েছিল। সে হামাগুড়ি দিয়ে দাওয়া থেকে পড়ে যায় বলে তাকে প্রায়ই কোমরে দড়ি বেঁধে সেই খোঁয়ারে রাখা হতো। সেখানে সে ছোট ছোট নখে মাটি খুঁটে মুখে দিত। তার শরীরে ক্রমশ ধূসর ছায়া পড়ছিল। 1.5-2 বছর বয়সেই সে একটা বড় রকমের অসুখে পড়ল। পেটটা অস্বাভাবিক ফোলা, মাথাটা শরীরের তুলনায় অনেক বড়, হাত পাগুলো কাঠি কাঠি। শুনলাম তার শরীরে নাকি জল হয়েছে। অনেক দিন চিকিৎসা করে যখন কবিরাজ কিছুই করতে পারলেন না, তখন সবার সঙ্গে পরামর্শ করে পটপটি নামে একটা ভীষণ ওষুধ তাকে খাওয়ালেন। পটপটি খেলে রোগী আর এক ফোঁটাও জল খেতে পাবে না, ভাত টাত সব বন্ধ। তার পথ্য তখন শুধু রোদে শুকনো দুধে সেদ্ধ মানকচু, যাকে কবিরাজি ভাষায় বলে মানমণ্ড। একরত্তি ছেলেটা এক ফোঁটা জলের জন্য হাহাকার করে ঘরময় ঘোরে। তার নাগাল থেকে সমস্ত জলের কলসি ঘটি সরিয়ে রাখা হয়। আমরা ভাত খেতে বসলে সে কুকুরছানার মতো এসে করুণ চোখে বসে থাকে। কিন্তু আশ্চর্য, কখনো সে খাবার জন্য কাঁদে না বা বায়না ধরে না। আমরা তার সামনে অপরাধীর মতো খাই। আমাদের খাওয়া হয়ে গেলে সে নিরাশ হয়ে উঠে চলে যায়। এই রকম সপ্তাহ দুয়েক চলল। তারপর একদিন গভীর রাত্রে সজাগ ঘুম বড় মা শুনতে পেলেন রান্নাঘরে কিসের যেন খুটখাট শব্দ। কোনো মানুষ বা জন্তু যেন সেই অন্ধকার ঘরে ঢুকেছে। বড় মা ফিসফিস করে ছোট মাকে জাগালেন। ঠাকুমা উঠলেন, কাকা উঠল। তারপর সবাই লণ্ঠন আর লাঠি নিয়ে অতর্কিতে রান্নাঘরে গিয়ে দেখে আমার ছোট ভাই পান্তা করে রাখা ভাতের হাঁড়িটা নামিয়েছে আর হাঁড়ির মধ্যে 2 হাত ঢুকিয়ে সেই জল শুদ্ধ ভাত চুরের মতো নিঃশব্দে খাচ্ছে। অসুখে ভুগে ভুগে এবং অবহেলায় আমার ছোট ভাইয়ের তেমন পুষ্টি এবং তেজ হলো না। তার 4-5 বছর বয়স হয়ে গেল, অথচ একটা ভালো নাম রাখার কথা পর্যন্ত মনে পড়ল না কারো। এদিকে বাবা বাড়ি এলেই তাকে নিয়ে পড়াতে বসেন। হঠাৎ অত পড়াশোনা তার মাথায় ঢোকে না, পড়াশোনা থাকে মাথার মধ্যে। সুতরাং সে এক একটা পড়া পারে না। আর বাবা তার মাথায় এত জোরে থাবড়া মারেন যে সে কাত হয়ে পড়ে যায়। সে কাঁদে না, কিন্তু ব্যথায় তার ঠোঁট কাঁপে। এ তো গেল দিনের কথা। রাত্রে পড়তে বসে যখন সে পারে না, তখন 2-4 ঘা দেবার পরে বিরক্ত হয়ে বাবা তাকে দরজার বাইরে অন্ধকারে বার করে দেন। সেখানে সে জন্তুর মতো বসে থাকে, একলা অন্ধকারে। তার কতখানি ভয় করে কে জানে। এরকম কয়েকদিন চলার পর একদিন যেন মাত্রা ছাড়িয়ে গেল। বাবা তাকে চোরের মার দিয়ে ঘুরঘুরটি অন্ধকারে বার করে দিলেন। আমি কাছে বসে প্যারীচরণ সরকারের সেকেন্ড বুক মুখস্থ করছিলাম। আমার বুকের ভেতরটা হঠাৎ মুচড়ে উঠল। প্যারীচরণ সরকারের বই খং খং করে একটা খোনা শব্দ করে কাঁসার বাসনের মতো ভেঙে গেল। চোখে জল এবং মাথায় আগুন নিয়ে আমি এক টানে দরজা খুলে বাইরে এলাম। যথেষ্ট হয়েছে। আমার গলা থেকে গর্জন বেরুলো, তোমাদের বাড়িতে আর না, আমি এক্ষুনি ওকে নিয়ে চলে যাচ্ছি। বাইরে থেকে শুনলাম বাবা গম্ভীর গলায় ছোট মাকে বলছেন, দরজাটা বন্ধ করে দাও। হিম বাতাস হি হি করছে। চারিদিকে কেমন ঘোলা অন্ধকার।
কাকাকে পেলে সে কোথাও একটা আস্তানা ঠিক খুঁজে দিতে পারত, কিন্তু কোথায় সে? আমি ছোট ভাইয়ের হাত ধরে ওই ঘরের মার রান্নাঘরে গিয়ে উঁকি দিলাম। ওই ঘরের মা সব জানতেন। আমাদের টেনে নিয়ে আঁচলের তলায় একবার জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। সে রাত্রে ওই ঘরের মার কাছে আমরা ভাত খেলাম। তাদের ছোট ঘরটায় শুলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কাল কোথায় যাব? খুব চিন্তা হতে লাগলো। কাল সকালে হাঁটতে হাঁটতে গ্রামের পর গ্রাম পেরিয়ে চলে যাব। কেউ বাড়িতে আমাদের ডেকে নিয়ে চিরজীবনের মতো নিশ্চয়ই থাকতে দেবে। পরদিন সকালবেলা তখনও ঘুম ভাঙেনি। বড় মা ছোট মা এসে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলেন। কিন্তু এত মারধর খেয়েও আমার ছোট ভাইয়ের লেখাপড়া শেষ পর্যন্ত বেশি দূর এগোলো না। বাবা চিরদিন সংসারের জোয়াল একলা টানছিলেন। এইবার অতি অল্প বয়সে তাকেও সেই জোয়ালে নিজের পাশে জুতে নিলেন। বাচ্চা বাছুরটা কিছু না বুঝে শুনেই বোঝা টানতে শুরু করলো। আর আমি খাই দাই পাখিটি, বনের দিকে আঁখিটি। দুর্গা পুজো। একদিন ঘুম থেকে উঠে দেখি বর্ষা শেষে আকাশ জল স্থল হঠাৎ অন্যরকম হয়ে গেছে। শরদাগমে প্রথম বদলায় আকাশ, পরে ক্রমান্বয়ে জলস্থল। আকাশ নিষ্কলঙ্ক নীল, কখনো মনে হয় হাত বাড়ালেই সে নীল নবমী হাতে মাখামাখি হয়ে যাবে। কখনো মনে হয় বাঁশের সঙ্গে বাঁশ বেঁধেও ছোঁয়া যাবে না সুদূর ওই নীলের স্রোত। কখনো ভোজরাজার শিবিরের সাদা তাঁবুর মতো উজ্জ্বল মেঘ দিগ্বলয় থেকে শূন্যে ওঠে। কখনো মেঘ কোঁকড়ানো চুলের মতো যোজন যোজন উঁচুতে কিছুক্ষণ থেকে মাছের ঝাঁকের মতো দীর্ঘ রেখায় একটা যাত্রার ভঙ্গি আনে, শেষে গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যায়। আকাশ থেকে যেন কেউ নির্মলি ফেলেছে জলে। মাঠের মাটিতে, পুকুরের পাঁকে শাপলা, পদ্ম, শালুক এতদিন কোথায় ঘুমিয়েছিল? লঘু স্বচ্ছ জলে রাতারাতি তারা মৃণাল জাগায়, পাতা ছড়ায়। আমি তেঁতুলতলার খালের সাঁকোয় উঠে মধ্যেখানের খুঁটির দুদিকে পা ঝুলিয়ে বসে ঝুঁকে পড়ে দেখতাম 10-12 ফুট নিচে খালের জল স্বচ্ছ হয়ে চলেছে দক্ষিণে। স্পষ্ট করে তাকালে দেখা যায় জলের অতি হালকা বেগুনি রঙের স্রোত, আর আবঝা করে তাকালে দেখা যায় জলতলে স্থাণু নীল গভীর আকাশ, অস্রোত সাদা মেঘ। জলের টাটকিনা মাছের ঝাঁক যায়, মনে হয় আকাশে ভেসে যাচ্ছে মাছের ঝাঁক। ওই তো মেঘের গায়ের উপর দিয়ে সাঁতরে চলে গেল। খালের পাড়ে ডুবে থাকা জলজ গুল্মের সবুজ লম্বা লম্বা পাতা কত রকম আঁকাবাঁকা হয়ে দোলে। এতদিন ঘন ছায়ায়, বৃষ্টির ধারায় মাটি ম্লান দুঃখিত হয়েছিল, এখন সেও জেগে উঠছে। রাস্তায় আর কাদা নেই, পিছল শ্যাওলা নেই। বনে পচা ডালপালার গন্ধ ক্রমশ উবে যাচ্ছে। পাতার বুকের দিকে এখন সিল্কের মতো, পিঠের দিকে ভেলভেটের মতো। এখন বনের মধ্যে বালক রোদ্দুর সারা দিন ঘুরে বেড়ায়। ডালের ফাঁক দিয়ে, পাতার ফুটো দিয়ে তীরধনুকের কত রকম চাঁদমারি করে। পরিত্যক্ত প্রতিমাহীন দুর্গামণ্ডপ এতদিন অগোচরে ধূলিম্লান হয়েছিল। তার তালকাঠের মোটা মোটা আড়ায় কাক এসে বসত, পায়রা বকম বকম করত। শুধু মাঝে মাঝে আমরা ছেলেরা বাইরে খেলতে খেলতে ঝড় বৃষ্টি এলে সেখানে আশ্রয় নিতাম। এখন এই ভরা ভাদ্রে একদিন কার্তিক কুমোর নৌকো করে এসে হাজির হয়। খড় আর পাটের সুতলি দিয়ে সেখানে বাঁশের কাঠামোর উপরে শক্ত করে প্রতিমার বেনা বানিয়ে রেখে যায়। বিকেলবেলা ছায়া ভরা দুর্গামণ্ডপে গিয়ে আচমকা দেখি 10 হাত ছড়িয়ে মুন্ডহীন খড়ের দুর্গা দাঁড়িয়ে আছেন। দুপাশে কিশোর শরীর, উড়ন্ত পরীর মতো জয়া বিজয়া, তারাও মুন্ডহীন। কার্তিক সেও নির্মণ্ড, শুধু গণেশ, সিংহ আর অসুরের পুরো কাঠামো। খড়ে বোনা মুখের এক অদ্ভুত আদল। মুখ হাঁ করা সিংহকে দেখাচ্ছে ঠিক 4 পাওয়ালা একটা শিল মাছের মতো। তাদের সবার গায়ে খড়ের সোনালি আভা। দুর্গা, জয়া, বিজয়ার কি সরু কোমর! জনহীন নীরবতার মধ্যে সেই খড়ের মূর্তিরা শান্ত হয়ে
শুলে বসে আছে। আমি সারা বিকাল তাদের কাছে থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে যাই। খোলা দুর্গা মণ্ডপে যখন চারিদিক থেকে গভীর রাত ঢুকে আসে, তখন সেই অন্ধকারে তারা কি করে? কয়েকদিন পরে বুড়ো কার্তিক কুমোর আবার আসে 2-3 জন সাগরেদ নিয়ে। সাগরেদরা পাট আর তুষ মিশিয়ে পা দিয়ে মাটি ছানে, ঘরের প্রতিমার গায়ে মাটি চাপায়। বুড়ো কারিগর কার্তিক তার রোগা আশ্চর্য হাতে বাঁশের কাটিম ধরে ঝটপট প্রতিমার গা থেকে বাড়তি মাটি কেটে চেঁচে বুকের খাঁজ, পেটের ভাঁজ, উড়ু ও হাতের সন্ধি বার করে আনে। বুড়ো ওস্তাদের বিদ্যে অবাক হয়ে দেখতে দেখতে একসময় তারা কাজ শেষ করে চলে যায়। আমি একলা দাঁড়িয়ে দেখি ভিজে নরম কবন্ধ প্রতিমা যেন নীল জলাশয় থেকে উঠেছে। আমি গণেশের কোমর সুরে হাত দিই, সিংহের হাঁ মুখে ভয়ে ভয়ে আঙুল ঢোকাই। ভিজে বিষণ্ণ যেন পরিত্যক্ত সাপের গর্ত। 1 মেটে হবার পর রোজ দুপুরে গিয়ে দেখি আস্তে আস্তে ভিজে মাটিতে টান ধরেছে, মাটি শুকোচ্ছে আর ফাট ধরছে। একদিন দেখি শক্ত প্রতিমার বুকের ফাটল বেয়ে সারি সারি পিঁপড়েরা চলেছে তুষের কুঁড়ো খেতে। বাড়ি থেকে দৌড়ে এসে বাঘ ঘুরে সামনে দাঁড়াতেই বুকটা ধক করে ওঠে। কী সব গভীর অসমাপ্ত মানুষী মূর্তি! দেখতে দেখতে একটু একটু করে তাদের অস্তিত্ব সয়ে যায়। প্রথম মাটি শুকিয়ে ঝুনো হয়ে যাবার পর আবার একদিন কুমোরেরা আসে। নতুন মাখুমের মতো মাটি ছানা হয়। প্রতিমার গায়ে দ্বিতীয়বার মাটি চাপানো হয়। ফাটলগুলো মাটির প্রলেপে বুঝিয়ে পাতলা কাদায় ভেজানো ন্যাকড়ার পট্টি সেঁটে দেওয়া হয়। বুড়ো হাতে ধারালো কাটিম প্রতিমার শরীরকে আরও নিখুঁত করে তোলে। ওস্তাদ বুড়ো দুর্গা জয়া বিজয়ার গলার ওপরে ছাঁচের মুখ জুড়ে দেন। রোমাঞ্চই ধুতি কাদা জলে ডুবিয়ে প্রতিমাকে কুঁচি দিয়ে শাড়ি পরায়। মাটি গোল গোল করে পাকিয়ে তাতে নুলো হাতগুলো পটাপট আঙুল বসায়। মাটির লেচি ছাঁচে ফেলে চাপ দিয়ে নিমেষে গয়না হয়। দক্ষ হাতে 2-3 রকম কাটিম দিয়ে অসুর আর সিংহের মুখে, চোখে, নাকের ফুটোয় হিংসা আর দর্প, শক্তি আর ব্যথা ফোটায়। প্রহর কেটে যায়, মন্ত্রমুগ্ধ হয়ে এইসব দেখি। কুমোরেরা চলে গেলে নড়তে চায় না। প্রতিমার মধ্যে সুখী প্রাণ এসে গেছে, আমি তার সঙ্গ পাই। কিন্তু আগেকার সেই মুন্ডহীন নুলো দুর্গা জয়া বিজয়া এবং ল্যাপা পোঁছা মাথার সিংহ গণেশ অসুর যে অপ্রাকৃত অস্তিত্ব নিয়ে আমাকে ধাক্কা দিত, তা এখন অনেক হালকা এবং নরম হয়ে গেছে। সম্পূর্ণ হতে যাওয়া প্রতিমার মুখে এখন হাসি। শরতের আকাশ থেকে তার সারা গায়ে উৎসবের হাওয়া এসে লেগেছে। দমেটে হয়ে শুকিয়ে যাবার পর একদিন কারিগর এসে তার গায়ে দ্রুত হাতে 2 পোঁচ খড়ি লাগিয়ে যেত। তারপর পুজোর মাত্র 1-3 যখন বাকি, তখন একদিন কার্তিক কুমোর 4-5 জন সাগরেদ গোটা 2 টিনের ট্রাঙ্ক আর পোঁটলা পুঁটলি নিয়ে নৌকায় এসে হাজির। ট্রাঙ্ক খুলে বেরোতো কত রকমের সরঞ্জাম, চাকা চাকা রং, গুঁড়ো গুঁড়ো রং, ছাগলের ঘাড়ের লোমের নানা মাপের তুলি, চুল, রাংতা, গর্জন তেল, আরও কত কী। তখন মণ্ডপে অন্য আবহাওয়া। এতদিনকার নির্জন আমার একলার মেটে প্রতিমাকে এখন এতগুলো লোক মিলে সাজাচ্ছে। সমস্ত বাড়িটার অন্তশীল উৎসবের আশা ভরা জলধারা এইখানে এসে রঙের আর আনন্দের ফোয়ারায় যেন মুখ খুলে গিয়েছে। ঘরে ঘরে প্রবাসী বাবা কাকারা, পিসি পিসেমশাইরা সব ফিরে আসছে। তারা আমাদের জন্য সাধ্যমতো নতুন জামা কাপড়ের বান্ডিল এনেছে। নতুন উজান জলে যেন সুখ ভেসে এসেছে। আমাদের মন পড়ে আছে মণ্ডপে, যেখানে কুমোরেরা তেঁতুল বিচি সেদ্ধ করে তার সাদা পাতলা আঠায় বাটিতে বাটিতে রং গুলছে। কি তাজা সেই সব দেশি রং! দুর্গার গায়ে হলদে পাখির গাঢ় হলুদ, অসুরের গায়ে পাতাল শৈবালের ঘন সবুজ, বিজয়ার গায়ে গোলাপি দোপাটির কুসুম রাগ, জয়ার গায়ে শ্বেত পদ্মের আভা, শাড়ি আর কাঁচুলির কাঁচা সবুজ, গভীর বেগুনি, ঘোর লাল, অপরাজিতা নীল।
মূর্তির ওপরে কুমোরেরা তুলিতে ভরে এই সমস্ত রঙের পোঁছ দেয়, আর আমি অবাক হয়ে দেখি সাদা জমি যেন রঙের বিদ্যুতে ভরে যাচ্ছে। সারি সারি মাটির সরায় এনামেল বাটিতে কুমোরদের আঙুলে গোলা ওই রং আমাদের জাগিয়ে দেয়। রঙের ঘন লাবণ্যের মধ্যে ক্রূরতা, পেলবতা, তেজ, অন্ধকার যেন পাত্রে পাত্রে আদি বীজ টৈটম্বুর হয়ে আছে। আমি পাগলের মতো বুড়ো কার্তিক কুমোরকে মিনতি করি, কারিগর মশাই, জয়ার শাড়িতে ওই বেগুনি রংটা দাও। আমি কি অবচেতনায় চাই ওই গভীর স্তন মোহের অন্ধকারে ডুবে থাকুক? কারিগর মশাই, সাপের গায়ে ওই গোলাপি রংটা দাও। আমি কি কল্পনা করি ওই সাপ দুর্গার জঠর থেকে বেরিয়ে এসেছে, পিচ্ছিল, সদ্য নির্মকহীন, গাঢ় গোলাপিতেই সবচেয়ে তীব্র বিষ। কার্তিক কুমোর কখনো কখনো আমার কথা রাখে, কখনো কখনো ধমক দেয়। আস্তে আস্তে প্রতিমা রঙে রঙে ভরন্ত হয়ে ওঠে, আমাদের হাত থেকে সেই বড়দের হাতে চলে যায়। আমরা এখন তাকে দেখতে পাই, ছুতে পাই না। কোমল ন্যাকড়ায় তার মুখ মাজা হয়, গর্জন তেলে সে চকচক করে। নকুল কাকারা পাত পাত রঙিন রাংতা কেটে আর শোলার সাজ দিয়ে তার চালচিত্র সাজায়। কিন্তু এত করার পরে আমার মনে হতো সে যেন বড়দের দামি পুতুল হয়ে গেছে। রং পড়ার আগেকার শুধু মাটির সেই এবড়ো খেবড়ো মূর্তিগুলোর মধ্যে নির্জন মণ্ডপে আমি যে অদ্ভুত অস্তিত্ব টের পেতাম, যাদের গায়ে পিঁপড়ে উঠত, ভোমরা বাসা করত, সেই বিশাল আধিদৈবিক অদৃশ্য হয়ে গেছে। পুজোর কদিন নৈবেদ্য, প্রসাদ, নতুন কাপড়, ঢোল, কাঁসি, পাঠা বলি, রক্ত, পটকা, ফুলঝুরি, চটপটি, পেট্রোম্যাক্সের আলো, আরতির ধোঁয়া, হইচই, এইসব নিয়ে একটা ঘূর্ণির মধ্যে দিন শেষ হতো। রাত্রের ঢোল কাঁসি থেমে গেলে শুক্লপক্ষের কাঁচা জ্যোৎস্নায় আমার হঠাৎ বিষণ্ণ লাগতো। আমি লণ্ঠন নিয়ে বড় পুকুরের ঘাটে গিয়ে দেখতাম কালো জলে ডোবা ঘাটের পৈঠায় নিথর হয়ে স্নিগ্ধ শামুকেরা সেঁটে আছে। লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর কোজাগরি রাত্রে আমি বড় বিষণ্ণ হতাম। দুর্গাপুজো যত আনন্দের, লক্ষ্মী পুজো তত হতাশার। আমি শুনেছিলাম পুজোর শেষে গভীর রাত্রে লক্ষ্মীদেবী বাড়ি বাড়ি ঘোরেন, তখন তাকে ধরতে পারলে টাকা পয়সার অভাব থাকে না। টাকা পয়সা এমনিতেই মনে পড়ে না, কিন্তু এই কথায় খেয়াল হতো আমাদের টাকা পয়সার বড় অভাব। আমার মন খারাপ হয়ে যেত। বিশাল চাঁদ উঠেছে পুবের ঘরের টিনের চালের উপরে, ঘরের মধ্যে লক্ষ্মীর পুজো হচ্ছে, সবাই সেখানে ভক্তি নিয়ে বসে আছে। আমি ভেতরে না গিয়ে একা দাওয়ায় বসে থাকতাম। পুরুত ঠাকুর পুজো শেষ করে চলে গেলেন, তখনও আমি বসে আছি। ফুটফুট করছে আমাদের উঠোন, চাঁদের আলোয় মাটির দাওয়ায় আলপনা ফুটে আছে স্পষ্ট হয়ে। আকাশ বাতাস 10 দিক বড় নিথর, নীরব আর শিথিল। জ্যোৎস্না ধূসর গাছপালার পল্লবের উপরকার আলো পিছলে যাচ্ছে, ভেতরে ভেতরে কালো ছায়া। বসে থেকে থেকে স্পষ্টই বুঝি সব মিথ্যা কথা। সোনার গয়না পরা, বালুচুরি শাড়ি পরা সেই দেবী কিশোরী কখনোই আসবেন না আমাদের বাড়িতে। আর যদি বা আসেন, তেঁতুলতলা দিয়ে আস্তে আস্তে তার পায়ে ধুলো লেগে যাবে। পশ্চিম পুকুর পাড়ের রাস্তায় অন্ধকারে তার গয়না হারিয়ে যাবে। আমাদের বাড়ির দরজায় যখন পৌঁছবেন, তখন তার শাড়ি ছোটো মার শাড়ির মতো ময়লা। বাইচ। পুজোর আগে ভাদ্র সংক্রান্তিতে যখন আমাদের খালে নতুন জলের ভরা জোয়ার, তখন বাইচ হয়। সেদিন অপরাহ্নে আমরা গুড় নিয়ে মাখা ভাজা চালের ছাতুর বড় বড় ডেলা হাতে নিয়ে খেতে খেতে বাজারের খালে বাইচ দেখতে যেতাম। খালের দুই পাড়ে লোকের লোকারণ্য, তার মধ্যে দিয়ে কাঁসর ঝাঁঝর পিটিয়ে উদ্দণ্ড গান করতে করতে নৌকাগুলো চোখের নিমেষে হুস হুস করে চলে যেত। বাইচের ছিপ নৌকো অন্যরকম, সরু 20-30 হাত লম্বা, সামনের গলুই ভাইকিং নৌকোর মতো বাঁকা হয়ে 7-8 হাত উঁচু হয়ে গেছে। আলকাতরা, মেটে তেল আর গাবের আঠায় মাজা তাদের শরীর কুচকুচে কালো,
তাতে আবার গলুইয়ের দুই পাশে পিতলের চোখ আর রিভেট বসানো, মেটে সিঁদুরে আঁকা ভয়ঙ্কর সব কারুকার্য। প্রতিযোগীরা নৌকাগুলোর মতোই কালো, বলিষ্ঠ এবং সুঠাম। হাঁটুর ওপরে ধুতি মালকোচা মারা, মাথার বাবরি চুলে আর কোমরে লাল গামছার ফেটটি বাঁধা। এক এক নৌকোয় তারা 25-30 জন প্রচণ্ড শক্তিতে অতি দ্রুত বৈঠা টানছে। সরু খালে পরপর নৌকো, কে কার আগে যায়। উত্তেজনায় লোকারণ্য হৈ হৈ করে ওঠে। সমস্ত জায়গাটা রণহুঙ্কার, উত্তেজনা, ঝাঁঝ, কাসরের আওয়াজ, পুরুষালী রঙ্গভঙ্গি এবং পলকে চলে যাবার ব্যগ্রতার উন্মথিত। আমার অবাক লাগছিল লম্বা গলা উঁচিয়ে পাখনাওয়ালা প্রাগৈতিহাসিক প্রাণীর মতো নৌকাগুলো কিভাবে অকস্মাৎ উদয় হয়ে মুহূর্তে কত দূর চলে যায়। একটার পিছনে আর একটা প্রাণী তাড়া করেছে। সূর্য ডুবে গেলে বাড়ি ফিরতাম। কারা জিতল কে জানে। কর্মকারদের কালীতলা পেরুতে পেরুতে জংলা আগাছা থেকে বুনো গন্ধের ভাপ উঠত। কেমন ছায়া ছায়া শান্ত ভাব। বুড়োরা বলতো ভাদ্র সংক্রান্তিতে শীতের জন্ম। সুরা কাকার বাড়ির পাশের অন্ধকার মাখা বনপথ দিয়ে যেতে যেতে মনে হতো দুর্গম ওই ঘন ঝোপের মধ্যে এই সন্ধ্যায় সাপের ডিমের মতো কোনো ডিম ফেটে গেছে। হঠাৎ উপরে তাকিয়ে দেখতাম গাছের পাতা জোনাকি আর তারার সঙ্গে কালো জলে মাথার উপরে ছায়াপথ। নবান্ন, নবান্নের মতো অমন অবিমিশ্র সুখের উৎসব আর হয় না। হেমন্তের শেষে কার্তিক পুজোর দিন আমরা বালক বালিকারা কাক ভরে উঠে শীতে কাঁপতে কাঁপতে চাদর, সোয়েটার যা হোক কিছু চাপিয়ে দৌড়ে যেতাম মণ্ডপে। মণ্ডপ এখন আমাদের। সেখানে পাতার আগুন জেলে আমরা গোল হয়ে বসে আগুন পোহাতাম আর সুর করে চেঁচাতাম, কাউয়া কো 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 আমাগো বাড়ি তোমাগো নেমন্তন্ন, কাউয়া কো 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 আমাগো বাড়ি আইজকে শুভ নবান্ন। আমাদের ঘিরে আছে হিম উষা, দূরে বড় পুকুরের জলের উপরে কুয়াশা, টুপটুপ করে শিশির পড়ছে, গাছের তলা শিশিরে ভেজা। শিশিরের অজস্র বিন্দু জমেছে ঝোপের মাকড়সার জালে। ঝোপের মধ্যে পাতলা অন্ধকারে চাক চাক কুয়াশা। কথা বললে আমাদের মুখ থেকে কুয়াশা বেরোয়। হঠাৎ মনে হয় পৃথিবী বড় সচ্ছিদ্র। ক্রমশ ধোঁয়ায় আমাদের চোখ লাল হয়ে যেত। আগুনের তাপে শরীর গরম হয়ে উঠত, চেঁচিয়ে গলা ভাঙত। অনেকক্ষণ পরে সূর্য যখন উঠে গেছে, রোদ্দুর ছড়িয়ে পড়েছে, তখন আমাদের মধ্যে কেউ বলতো, এত্তিবারে কাউয়ারা নিশ্চয়ই নেমন্তন্ন পাইয়া গেছে, চলো বাড়ি যাই। ততক্ষণে আমাদের এজমালি উঠোনের সাদা চাঁদোয়া টাঙানো হয়েছে। মাটি নিকিয়ে সেখানে শাড়ি দিয়ে পিঁড়ি পাতা হয়েছে। পুরো বাড়ির পুরুষেরা এবং শিশুরা একসঙ্গে বসে নবান্ন করবে। ঘরে ঘরে নতুন সুগন্ধ ধপধপে সাদা চাল শেষ রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, এখন শিলনোড়ায় বাটা হচ্ছে। এতক্ষণ ধরে যে নারকেল কুড়িয়ে স্তূপ করা হয়েছিল তাও বাটা হচ্ছে। গত রাত্রেই চাকা চাকা মিছরি ভেজানো হয়েছিল। সেই মিছরির জলে ওই চাল বাটা, নারকেল বাটা, ডাবের জল, গন্ধরাজ লেবুর রস মিশিয়ে কলসিতে কলসিতে স্ত্রীলোকেরা তৈরি করছে নবান্ন। নবান্নয় বসার আগে চাল কলা পিণ্ডের মতো পাকিয়ে কলা গাছের খোলায় করে আমরা দিয়ে আসতাম বড় পুকুরের ওপারে শ্মশানের কাছে। সেই যে সকালে অত তারস্বরে চেঁচিয়ে নেমন্তন্ন করা হয়েছিল, এসব সেই কাকেদের জন্য। আমরা খানিক দূরে গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে দেখতাম কাকেটা খায় কিনা, কিন্তু আশ্চর্য, একটা কাকেরও দেখা নেই। অপেক্ষা করে করে তখন আমরা আবার মণ্ডপে ফিরে আসতাম। সেখান থেকে লক্ষ্য করতাম, কিন্তু কোথায় কাক। খানিক্ষণ পরে অধৈর্য হয়ে আবার গিয়ে দেখি, আরও আশ্চর্য, খোলা সাফ, কারা যেন এসে চেটেপুটে খেয়ে গেছে। কারা খেলো? কাক, কুকুর, কাউকে আমরা ওদিক পানে যেতে দেখিনি। সে যা হোক, ব্যাপারটা চেপে গিয়ে আমরা নবান্নের চাঁদোয়ার তলায় বড়দের খবর দিতাম, কাকেরা নেমন্তন্ন খেয়ে গেছে।
তখন একে একে প্রবীণেরা হাতে পাত্র নিয়ে এসে বয়স অনুসারে পরপর বসতেন, যুবকেরাও বসত। সব শেষে আমরা গেলাস বাটি যা পেয়েছি তাই নিয়ে। আমাদের বালকদের দিকের হট্টগোল আস্তে আস্তে মৃদু হতে হতে বুড়োদের দিকে গিয়ে স্তব্ধ হয়ে গেছে। দীর্ঘ সারির প্রথমে সেখানে বসে থাকেন আমার দাদু। ওইখান থেকে পরিবেশন শুরু হবে। দাদুর ঘর বাদ দিলে বাড়ির সব ঘর থেকে বৌঝিরা বড় বড় পেতলের কলসি ভরে নবান্ন এনে ইতিমধ্যে একপাশে দাঁড়িয়েছে। প্রথা অনুযায়ী সবচেয়ে বড় বউটি আগে পরিবেশন করবে, তারপরে মেজো, সেজো ইত্যাদি। কর্তারা প্রত্যেকেরটা খেয়ে মনে রাখবেন কারটা কেমন হলো। মুখে কোনো রায় না দিলেও যার বানানো নবান্ন তারা আরেকবার চাইবেন, বোঝা যাবে তারটি এবার সবচেয়ে উৎকৃষ্ট। সেদিন সেই বইয়ের ভারী গর্ব। ছোট ঝগড়াটি হলে কি হবে, প্রতি বছরই সেই ফার্স্ট হতো। আমরা অত তারতম্য বুঝতাম না। প্রত্যেকের কাছ থেকে বাটি গেলাস ভরে ভরে নিয়ে চুমুকে চুমুকে শেষ করতাম। আহা, এমন অনবদ্য জিনিস আর হয় না। ছোট ওই ঘরের মা এবং লীলাদির মা আমাদের আরো দাও শুনে যথাক্রমে সগর্বে হাসতে হাসতে এবং নীরবে তাদের দ্বিতীয় কলসি নিয়ে আসতেন। ইতিমধ্যে বয়স্করা আমাদের লোলুপতায় যেন নীরব সায় দিয়ে নিষ্ক্রান্ত হতেন। তারা নিজেরাও এক একজন 6-7 পাত্র খেয়েছেন। বড়রা চলে গেলে যুবারা নানা রঙ্গ করত। আমরা রঙ্গের ধার ধারি না, আমরা চাই কলসি কলসি খেতে। কিন্তু হায়, আমাদের সমুদ্রগ্রাসী জিভের ইচ্ছের সঙ্গে পেটের ছোট্ট খোলটার কোনো সামঞ্জস্য নেই। সব শুদ্ধ 8-9 গ্লাস খাবার পরে আর পারতাম না। স্পষ্ট টের পেতাম গলা পর্যন্ত সেই মধুর সুগন্ধ পানীয় টলটল করছে, পেট বেলুনের মতো ফুলে উঠেছে। একটু দৌড়লেই এখন সেখানে জলের ছলাৎ ছলাৎ শব্দ পাওয়া যাবে। এবেলা আর খাওয়া দাওয়ার চিন্তা নেই। বড় সুন্দর আবহাওয়া। আমি আস্তে আস্তে চলে যাই বড় পুকুরের ওপারে বিশাল রেইন ট্রি গাছটার তলায়। সেই অতিকায় প্রাচীন গাছের গায়ে ফাটা ফাটা মোটা বাকল শোলার মতো নরম। প্যান্টের বেল্ট আলগা করে তার গোড়ায় হেলান দিয়ে বসি। ঘুম পায়। দুপুর গড়িয়ে যায়, অপরাহ্ন হেলে পড়ে। পুকুরের জল থেকে যেন ঠান্ডা হাই উঠছে। মাছ ঘাই মারে। দিন শেষ হলো। মুন্সি বাড়ি। মেজ পিসিমার বাড়ি আমাদের বাড়ি থেকে মাইল দেড়েক দূর। বাজারের সফেন হো হো হৈ হৈ যেখানে বড় খালের পাড়ের রাস্তায় এসে বাতাসে মিলিয়ে গেছে, সেখানে কালো রঙের কাঠের পুল। পুল পেরিয়ে নির্জন সরু রাস্তা। সেই রাস্তায় খানিক দূর এগিয়ে গেলে এক নবরত্ন মঠ। কার চিতা কে জানে, কিন্তু মঠটা সাংঘাতিক উঁচু, চারদিকে ভাঁট ফুলের জঙ্গল, ইটের কারুকার্য এখন ধূসর। মঠের মধ্যে ঢুকে আ করে চিৎকার করলে অন্য গলায় প্রতিধ্বনি ওঠে হা হা। সেই মঠ থেকে ছাড়িয়ে গেলে আবার একটা পঞ্চরত্ন মঠ, পলেস্তারা খসা, অতি পুরানো। তারপর খানিকটা রাস্তা একেবারে নিবিড় ছায়াচ্ছন্ন। নিচে নেমে যাওয়া ঘন গাছপালা ঝোপঝাড়ের মধ্য দিয়ে কলকল করে খালের জল বইছে। খালের দুপাড়ে কাদায় পায়ের দাগ গর্ত গর্ত হয়ে আছে, যেন হাড়ের পা নিয়ে সেখানে কেউ হেঁটে গেছে। পথের পাশে প্রাচীন সটিবন নীল হয়ে আছে। জায়গাটায় পা দিলেই গা ছমছম করে ওঠে। ছায়া আর ভয় হঠাৎ এক ঝাঁক পাতি কাঁকড়ার মতো আদুর গায়ে ছড়িয়ে গিয়ে দাঁড়া দিয়ে পিঠের চামড়া আর ঘাড় কামড়ে ধরে। শেষে বাঁয়ে ঘুরে আর একটা কাঠের পুল পেরুলেই ফাঁকা। ওই তো মেজ পিসিমার বাড়ি দেখা যায়। মেজ পিসিমার বাড়ি প্রায়ই যেতাম, আর ওই গা ছমছম করা জায়গাটায় পৌঁছলেই আমার ভাবান্তর হতো। মনে হতো এই জায়গাটায় অনেক কিছু ঘটে যা কেউ দেখতে পায় না। এই রকম আশঙ্কা ভরা অনুভূতি হতো মুন্সি বাড়িতে গেলে, কিন্তু সে ভয়ের জাত আলাদা। হয়তো তার ঠিক ভয়ও না, অন্য এক জগতের অনুভূতি। আমাদের বাড়ির পেছন দিকের পথ দিয়ে গেলে 2-3খানা বাড়ির পর মুন্সি বাড়ি। প্রথম সেখানে গিয়েছিলাম গদার সঙ্গে। প্রত্যেক ফুলের পাপড়ির কেন্দ্রে একটা সূক্ষ্ম ফুটো আছে।
সেই ফুটো গিয়ে শেষ হয়েছে বোটার প্রান্তে। ওই পথটুকু জাদুপথ। কেউ যদি অতি সূক্ষ্ম হয়ে ছুঁচের মতো ওই পথের এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, তবে সে পৌঁছবে এক অন্য রাজ্যে। এক এক ফুলের পথের শেষে এক এক রাজ্য। শিউলি ফুলের ফুটো দিয়ে বেরুলে পাওয়া যাবে সাদা মেঘের দেশ। লাল সন্ধ্যামণির ফুটোর ওপারে আছে খুব সুন্দরী আবছায় চলাফেরা করা মেয়েদের দেশ। জ্যোৎস্নায় ফোটা হাসনুহানা ফুলের সূক্ষ্ম পথটুকু পেরুলেই ঝাল লণ্ঠন নিভে আসা এক চাঁদনি জলসার দেশ। আর গ্রীষ্মের তাপে শুকিয়ে মুচমুচে হয়ে যাওয়া স্বর্ণচাপার ফুটো দিয়ে বেরুলেই মুন্সিবাড়ি। এক এক রাজ্যের দরজায় এক এক রকমের হাওয়া পাহারা দেয়। আমি আর গদা মুন্সিবাড়ির সামনে আসতেই হাওয়া এলোপাথারি বয়ে এক গাদা শুকনো পাতা উড়িয়ে নিয়ে গেল। হঠাৎ সামনে দেখি এক জনহীন পরিত্যক্ত ভাঙা দালানের দেশ। শুকনো গাছের ডালে মাকড়সার জাল হাওয়ার দমকে দমকে দুলছে। আমার ছোট্ট জীবনে এত ইটের বাড়ি একসঙ্গে দেখিনি, কিন্তু সব ধ্বংসস্তূপ। দেওয়াল ভেঙে ভেঙে পড়েছে, ছাদের অংশ ভেঙে পড়ে মেঝে খোলা চাতাল হয়ে গেছে। আর সেই চাতালে চুন সুরকির ফাঁক ফোকরে গজিয়ে উঠেছে অসংখ্য পাথরকুচি গাছ। একটির পর একটি বিচিত্র আকৃতির ধ্বংসস্তূপ, কিন্তু চাতালগুলো সব অতি পরিচ্ছন্ন। উঠোন আঙিনা ভরা ঘাস মরা শ্যামাপোকার মতো বিবর্ণ। আমরা চাতালে চাতালে ঘুরে বেড়াতে লাগলাম। পরন্ত অপরাহ্ন লম্বা লম্বা ছায়া ফেলেছে। কয়েকটা চাতালে সাপের শুকনো খোলস বাতাসে সরসর করে নড়ছে। ন্যাড়া করিবর্গা ছাদ থেকে লম্বা হয়ে এগিয়ে আছে। নীল আকাশে সাইরাস মেঘ স্থির। এই দালানগুলোর কোনো মালিক নেই, এই দেশের কোনো সীমানাও নেই। আমি আর গদা কয়া ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিলাম। হঠাৎ একটা উদ্ভট চিন্তা এলো। এই সেই দেশ যেখানে মুসাফির এসে বোঁচকা নামিয়ে বসে একা একা হাড়ের পাশা খেলে, তারপর বোঁচকাটি রেখে শেষবেলার রোদে খানিকক্ষণ কাঁচের গুঁড়ার মতো ঝাপসা হয়ে থেকে হাওয়ায় মিলিয়ে যায়। মাথায় চিন্তাটার ঢোকা মাত্র বুকটা ছ্যাঁত করে উঠল। কিন্তু রাস্তা চিনে নেবার পর মুন্সিবাড়ি আমি প্রায় যেতাম। ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল, বিক্ষিপ্ত ইটের পাজা এবং পাথরকুচি ও আকন্দ গাছে সমাচ্ছন্ন ফাটা চাতালগুলো যেন দিনমানেও নিশি ডাকে। একদিন বিকেলে একা একা সেই নিস্তব্ধ দেশে ঘুরে বেড়াচ্ছি, এমন সময় ইটের পাজার পাশে বনঝিঙের ফুল ফুটে উঠল। আকাশে তাকিয়ে দেখি নরম একখানা মেঘে আবিরের লাল লেগেছে। দূরে আরেকখানা মেঘ তখনও সাদা। এইবার বাড়ি ফিরতে হয়, কিন্তু হঠাৎ আমার মাথার উপরে শূন্যে কোত্থেকে কয়েকশো লাল ফড়িং এসে চক্রাকারে উঠতে লাগলো। একসঙ্গে এত লাল রঙের ফড়িং আমি কোনোদিন দেখিনি। নীলাভ আকাশে অনেক উঁচুতে লাল মেঘ, আর ঠিক তারই নিচে পৃথিবীর কাছাকাছি অগণন লাল ফড়িংয়ের ওড়া। এর তাৎপর্য কি ভাবতে ভাবতে মেঘ পাংশুটে হয়ে গেল। ফড়িংয়েরা লুকিয়ে পড়ল। আমি ছাড়া সেই অবিশ্বাস্য কয়েক মিনিটের জোয়ার আর কেউ দেখতে পেল না। মুন্সিবাড়িতে ভাঙা দালানে শরীরী ছায়া দেখে দেখে বাস্তব আর অলিকের ভেদাভেদ আমার সন্দেহ জন্মেছিল। বাজপাখি যখন ভাঙা কার্নিশের কিনারায় এসে বসে, তখন ছায়া কার্নিশ স্পষ্ট বেঁকে গিয়ে কাঁপে। চাতালে তখন হাঁটি, আমার নিজের ছায়াকে দেখি পা বাঁকা বামন। ইটের পাজার ছায়া দেয়ালে পড়ে দৃঢ় এক রাজার মতো, তার চোখটি পাথরকুচি পাতায় আঁকা নিষ্ঠুর সবুজ। দীর্ঘ রোদ্দুরে তারা অতি ধীরে নড়াচড়া করে। পাল্লাহীন দরজা দিয়ে মহলের পর মহল পেরিয়ে গেলে শেষ কুঠুরির অন্ধকারে বসে আছে জক। গুপ্তঘরে ছায়া পড়তে পড়তে অন্ধকার হয়ে যায়। সেখানে এক টুকরো রোদ্দুর প্রজাপতি হয়ে ওড়ে। জনহীন ওই পোড়ো ভিটেগুলোর ফকির পুরী বাদশা রাহি কত কি দেখা যায়। উদ্ভট সব কার্যকলাপ। মানুষের ছেড়ে যাওয়া বাড়িতে ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কাল এসে একসঙ্গে ঢোকে। কোনো পারম্পর্য থাকে না। কার্তিক কাকার বউ। ধনদিদির বড় ছেলে কার্তিক কাকা কলকাতায় কাজ করত। বেটে কার্তিকের মতো তার নধর ফর্সা চেহারা, শুধু মুখে সামান্য কঠোর ছাপ।
তার বিয়েতে আমরা 4-5খানা নৌকো করে বরযাত্রী গিয়েছিলাম। মাইল 3 দূরে সেই কনের বাড়ি। জীবনে এই প্রথম আমার বিয়ের আসরে যাওয়া। বেরসিক যুবাদের রুক্ষ ঠাট্টা ইয়ার্কি আর আধভরা কলসির মতো বয়স্কদের বিচক্ষণতার গম্ভীর প্রদর্শনী শেষ হলে খেতে খেতে দুপুর গড়িয়ে গেল। ভোজের পরে খোলা নৌকোয় বাড়ি ফেরার জলযাত্রাটা বড় আনন্দের হয়েছিল। পরদিন সাঁঝবেলায় কার্তিক কাকা বউ নিয়ে এলো। ছায়াঘন বাঁশবনের সতেজ হালকা কঞ্চির মতো তার ছোট্ট ছিপছিপে দেহ, কালো সবুজ রং, রক্তাভ ঠোঁটের আড়ালে মা কালীর মতো সবুজ সুন্দর দাঁত। সোনার মাকড়ি দুটো তার ওই রং আর সুন্দর দাঁতের হাসির সঙ্গে চমৎকার মানিয়েছিল। আমি প্রথম কয়েকদিন তার কাছাকাছি ঘুরলাম। তার শাড়িতে, গায়ে আর নতুন কেনা বাক্সে যেন সৌরভের বাসা। তার নরম হাতের পাতায় বাপের বাড়ির সুখের স্বর মাখানো, চোখে একটু অপরিচিত ভয়। আমি তাকে লক্ষ্য করতাম বলেই বুঝলাম তার খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। খুব তাড়াতাড়ি তার হাতের কোমল লালিমা মুছে গিয়ে রান্নার হলুদ ছোপ লাগলো, নখে পাংশুটে ফাটল ধরল। তার টকটকে লাল শাড়ি ক্রমশ ধূসর লাল আর আঁচলে ময়লার দাগ। কার্তিক কাকা মাসখানেক পরে কলকাতায় চলে গেল। তারপর থেকে সে দুপুরে বাড়ি থেকে বেরিয়ে এসে বন জঙ্গলে গাছের আড়ালে ঘুরে বেড়াতো। তার মুখে ক্লিষ্টতার ছাপ, সারা গায়ে খড়িয়ে ওঠা রুক্ষতা। আমি লক্ষ্য করতাম সে গাছের আড়ালে গিয়ে হাঁটুর ওপরে কাপড় তুলে ঘস ঘস করে উড়ু চুলকোয়, বারবার প্রস্রাব করতে বসে, কোমরের কাপড় আলগা করে উবু হয়ে নিজের শরীরে কি যেন দেখে। তার মুখ তখন দিকভ্রষ্ট কাতর প্রাণী। ছোট মার সঙ্গে এই নতুন কাকিমার কিছুটা মনের কথা হতো। একদিন ছোট মা চুপি চুপি ওই ঘরের মাকে নতুন কাকিমা সম্বন্ধে কি সব বলল। আমি তার থেকে শুধু উদ্ধার করতে পারলাম তার নাকি খারাপ অসুখ হয়েছে। সব অসুখই তো খারাপ, তবু খারাপ অসুখ কথাটা রহস্যময় লাগলো। ক্রমশ দেখলাম নতুন কাকিমা কাপড় চোপড় ঢিলে করে আঁচল লুটিয়ে যেন ঠান্ডা একটু ছায়ার খোঁজে আরো গভীর বনে ঢোকে। আর সে চুল বাঁধে না। শ্মশান পাড়ের বনের মধ্যে তাকে প্রেতিনীর মতো লাগে। আড়ালে দাঁড়িয়ে সে নিজের খসখসে উড়ু চুলকোয়, যেন খেতে না পাওয়া বিড়ালি গাছের বাকল আঁচড়াচ্ছে। তার সবুজ চোখ জল জল করে। হয়তো সে নিজেও তখন বোঝেনি তার সিফিলিস হয়েছে। শহরের আধার থেকে এসে হুলো বেড়ালটা তার মধ্যে বিষ ছড়িয়ে দিয়ে গিয়েছে। নৌকা যাত্রা মাঝি। ধনদিদির বড় মেয়ে লাবি পিসি ছিল ডিম্ববতী মরালির মতো দীর্ঘ অবয়ব সুন্দরী। তার বিয়ে হয়েছিল এক দূর গ্রামে। একবার নৌকো করে আমরা তার শ্বশুরবাড়িতে গেলাম। বাড়ির বৌঝিরা যখন কোথাও যায় তখন বড় পুকুরের ঘাটে এসে নৌকা লাগে। পুকুরের দক্ষিণ পাড়ে যেখানে হিজল গাছের অন্ধকার, সেখানে ছোট খালের খাঁড়ির মুখ। বাড়ির পুকুর ঘাট থেকে ওই জলপথ ধরে বড় খালে পড়ে নদী, বিল, হাওড়া হয়ে পৃথিবী যে কোন দেশে গিয়ে নিয়ে যায়। লাবি পিসির নৌকো চলল সারা রাত্রির। আমি মেয়েদের মধ্যে ঘুমিয়ে টুমিয়ে টের পাচ্ছিলাম নৌকোটা দুলুনি জলের কলকল, মাঝে মাঝে দুই পাড় থেকে ঝুঁকে পড়া ডালপালায় লেগে নৌকোর ছইয়ের ছড়ার শব্দ। ছইয়ের আর্চ করা সরু পথটুকু দিয়ে দেখা যায় ঘোর অন্ধকার আকাশের তারা। অন্ধকারে পৃথিবীর পথ নীরব সুড়ঙ্গের মতো, তার তলায় অফুরান জলধারা। পরদিন ভোরে মেয়েদের উদ্ভাসিত কথাবার্তার মধ্যে যখন ঘুম ভাঙল তখন বাইরে এসে দেখি নদী। ভোরের নদী জল অফুরন্ত রৌপ বাদামি, চারিদিক জুড়ে সমান মাপের ছোট ছোট ঢেউ, যেন নদীর পুতুলেরা হাত তুলে তুলে সাঁতরাচ্ছে, ডুবছে। পুরো নদী কি জীবন্ত, না দেখলে বিশ্বাস করা যায় না। ধীরে ধীরে নৌকো ঘাটে বাঁধা নৌবহরের পাশে এসে ভিড়ল। সেদিন সন্ধ্যায় লাবি পিসিদের বাড়ি মুকুন্দ দাসের যাত্রা হলো। পালার নাম মনে নেই, শুধু মনে আছে ধপধপে সাদা পোশাকের উপরে চওড়া লাল বনাতের ফেটটি পৈতের মতো পরা, পায়ে কালো হান্টিং বুট দুজন ইংরেজ বাঙালিদের উপরে চাবুক চালাচ্ছে। আর আমার ভাগ্য, মাত্র 2 হাতের দূরত্বে আমি স্বয়ং মুকুন্দ দাসকে দেখলাম। গেরুয়া লুঙ্গি, আজানুলম্বিত গেরুয়া পাঞ্জাবি এবং গেরুয়া পাগড়ি পরা, বুকে সম্ভবত মেডেলের
সাত লহরী পাকা গোঁফ দুপাশে ঝোলা দশাশয় চেহারার প্রৌঢ় সাজঘর থেকে গান গাইতে গাইতে ধেয়ে চলেছে মঞ্চের দিকে। তার গলার স্বর গম্ভীর, উঁচু, ক্রোধান্বিত এবং ঈষৎ ধরা। আমাদের দেশে এসকর্টকে বলে চলনদার বা চরণদার। বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে কাকা, ভাইপো, দেওর বা পুরনো ভৃত্য নিয়ে যাবার জন্য এলে বৌঝিদের মধ্যে আনন্দে সাড়া পড়ে যেত। তারা বলতো, চরণদার আইছে। তারা গুছিয়ে গাছিয়ে পোটলা পুটলি নিয়ে চরণদারের সঙ্গে চেপে বসত নৌকোয়। বালক বয়সে নৌকোয় কোনো দীর্ঘ পথে যেতে হলে আমারও চলনদার লাগতো। সেই সব জলযাত্রা যেমন সুখের তেমনি বিপদের। প্রাকৃতিক দুর্যোগ যদি বা সামলানো যায়, ডাকাতের ভয় এড়ানো যায় না, কিন্তু আতঙ্ক তো বিশেষ বিশেষ জায়গায়। আর সুখ তো সারা পথে। শরতের জলপথ, শীতের জলপথ, গ্রীষ্মের জলপথ, সে একই জলপথ, তবু কত আলাদা তার রূপ। নৌকোয় যেতে যেতে ভোরে, রাত্রে, বিকেলে আমি পৃথিবীর গোপন গলার মতো পটমঞ্জরির গান গাইছি। একদিন অপরাহ্ন নির্জন, অচেনা জায়গায় খালের বাঁক ঘুরতেই দেখা গেল ভাটায় জল সরে গিয়ে পৃথিবীর একটু কাদার পিঠ ভেসে উঠেছে। ভাটার টান তার উপরে কোমল কত রেখা এঁকে রেখেছে, আর জলের কোলে শেষ রেখাটি চিকচিকে সোনালি। সেই কাদায় ধূসর কয়েকটা কাদা খোঁচা চঞ্চল হয়ে পোকা খুঁজছে। ব্যাপারটা কিছু নয়, কিন্তু সেই অপাপবিদ্ধ নির্জনতা এবং ঘুমে ডোবা গোধূলি আলোর মধ্যে পদচিহ্নহীন নতুন কাদায় কয়েকটা ছোট পাখির প্রাণ মন ডুবিয়ে খাবার খোঁজা যখন আরেকটা বাঁক ঘুরতেই মিলিয়ে গেল, তখন মনে হলো আমার ঘুমন্ত প্রাণের কোনো অবোধ পিপাসা রেখে এলাম ওইখানে। আর একদিন, সেদিনও ভাটা, দুজন মাঝি লগি ঠেলতে না পেরে নৌকোয় লম্বা দড়ি বেঁধে গুণ টানতে গেল। তখন সূর্যাস্ত হচ্ছে। আমি নৌকো থেকে দেখছি খালের খাড়া উঁচু পাড়ের গা ঘেঁষে শুধু আকাশ। সেখানে মেঘ ফেটে গিয়ে গভীর আগুন ছড়িয়ে গেল, আর সেই আরক্ত আগুন মেঘের মধ্যে দুজন মাঝির ঝুঁকে পড়া সিলুয়েট পায়ে পায়ে চলে যাচ্ছে। খাড়া পাড়ের জন্য ক্ষেত, মাঠ, গাছ কিছুই দেখা যায় না, শুধু আকাশ। মানুষ কোথায় যায়? এই কঠিন প্রশ্নের উত্তরে আমার মনে এখনো কেবল সেই ছবিটা আসে। লাল মেঘের মধ্যে দুজন মাঝি গুণ টেনে চলেছে। বিলের মধ্যে দিয়ে একবার নৌকো যাচ্ছিল, তখন ধানের ঋতু। দিগন্ত বিসারী জলের মধ্যে দু মানুষ সমান সবুজ ধান গাছ আমাদের নৌকো ঢেকে দিচ্ছিল। তলায় গভীর জল বোঝা যায় না, যেন ধান বনের উপর দিয়েই সরসর করে চলেছে নৌকো। ধানের ধারালো পাতা দুদিকে নুয়ে পড়ে গায়ে এসে লাগে। ঝাঁকে ঝাঁকে উড়ন্ত পোকা ঝাঁপিয়ে আসে, গা শিরশির করে। ভয় পেয়ে মাঝিকে জিজ্ঞেস করলাম, ও মাঝি, এখানে সাপ আছে নাকি? মাঝি এক পায়ের বুড়ো আঙুলের গোড়ায় পুরো শরীর ভর দিয়ে লগি আঁকড়ে নৌকো বাইছিল। আমার প্রশ্ন শুনে দ্বিতীয় ইন্দ্রনাথের মতো তাচ্ছিল্য ভরে উত্তর দিল, হাপ, হ্যাঁ তো, 2-4 খান থাকবে। আশ্চর্য, মাঝির বলার ভঙ্গিতে আমার কিন্তু ভয় কেটে গেল। আমার তখন 13-14 বয়স। বাবার সঙ্গে এক সুদূর শহর থেকে বাড়ি ফিরছিলাম। ট্রেন স্টিমারের লম্বা পাড়ির শেষে আমাদের বিশাল নদী, দীর্ঘ খালের দেশ। নদীর ঘাটে অগুন্তি কেয়ারা নৌকোর বহর। সেখান থেকে নদীপথে অনেক দূর গিয়ে যখন খালের খাঁড়িতে ঢুকলাম, তখন শেষ দুপুর। মাঝি বলল, রাত 8টার আগে জোয়ার আসবে না, এবং এখন ভাটার খালে নৌকো চালানো অসম্ভব। অতক্ষণ বসে থাকা? বাবা বললেন, চল, হেঁটেই যাব। সেখান থেকে বাড়ি 22-23 মাইল। মাঝি সাবধান করে দিল, অমুক অমুক জায়গায় ডাকাতের ভয়, যেন নিশ্চয়ই আমরা সন্ধ্যার আগে সেখানে জায়গা পেরিয়ে যাই। প্রথমটা ভারী চমৎকার লাগলো। ফুরফুরে দুপুরে অজানা জায়গা দেখতে দেখতে নিরিবিলি রাস্তায় হাঁটা। কিন্তু মাইল 5 যেতে না যেতেই ক্লান্তি এলো। হাতে সুটকেস বারবার হাঁটুতে ঠুকে যেতে লাগলো। সন্ধ্যার আগে দূরে দেখা গেল বিরাট এক বটগাছ, ওইখানেই ডাকাতি হয়। আমি বাবার পিছু পিছু এগোচ্ছি, আর পাখির চঞ্চুর মতো দৃষ্টি তীক্ষ্ণ করে দেখছি গাছের আড়ালে কোথাও ডাকাত থানা পেতে আছে কিনা। গাছটা বিশাল, কিন্তু লক্ষ্য করলাম শকুন পড়লে যেরকম হয়, তার পাতাগুলো তেমনি মনমরা। কিন্তু ঘটল না কিছুই। আমরা নিশ্চারে সেই বটতলা পেরিয়ে গেলাম।
পথেই সন্ধ্যা হলো, পথেই রাত্রি ঘিরল। আমার ধূলি ধূসর পা আর হাঁটতে চাইছে না। অন্ধকারে আমি সুটকেসটা মুটের মতো মাথায় চাপিয়ে নিলাম। নিশ্চিম আকাশের তলায় বকুল ফুলের মতো হাওয়া দিচ্ছে। তারার গা থেকে পাখি বটফল ফেলছে। আমরা কিছু না বুঝে আরও দুটো ভয়ের জায়গা পেরিয়ে গেলাম। প্রথম প্রহরের শেয়াল ডাকলে বাবা বললে, এই গ্রামে উত্তমী পিসির বাড়ি, চল একটু জিরিয়ে নিবি। উত্তমী পিসি আমাকে ঠান্ডা জল দিলেন, আধ ঘন্টার মধ্যে ভাত আর ডিম সেদ্ধ করে দিলেন। খেয়ে আবার হাঁটা। মানুষজন সব বাড়ি ফিরে গেছে। পৃথিবী থেকে আকাশে উঠেছে কালো, নীল আর নীলপ্রভ তিন স্তর অন্ধকার, যেন বামন অবতারের বিরাট তিন পায়ের তলায় ছায়া ছায়া ছায়া। তারও উপরে বলকা দুধের ফেনার মতো তারার দল পূব থেকে পশ্চিমে চলেছে। আমরা সেই তারার আলোর উদ্ভট জ্যোৎস্নায় হাঁটতে 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 রাত ৩ প্রহরে বাড়ি পৌঁছালাম। কয়েকদিন পরে ইতিহাস বইয়ে পড়লাম, আকবর না শেরশাহ না কি বাবর দিনে ৪০ মাইল হাঁটতে পারতেন। আমি ২৩ মাইল হেঁটেছিলাম। নৌকোর মাঝিদের মধ্যে হিন্দু মুসলমান দুই ছিল। দুয়েরই চূড়ান্ত কষ্ট সহিষ্ণু শরীর, হাত, কাঁধ আর বুকের পেশি যেন লোহার তার পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি, হাতের তেলোর চামড়া পাথরের মতো। জলের সঙ্গে সারা জীবন বাস করে বুড়ো মাঝিদের মুখে জলের মুখের মতোই কোঁচকানো সরল দাগ। সরু গলুয়ে দাঁড়িয়ে মাঝি যখন লগি ঠেলে, তখন বোঝা যায় তার শক্তিমান শরীরের লঘুতা আর স্থিতিস্থাপকতা। এক পায়ের বুড়া আঙুলের গোড়ায় ভর রেখে সে উড়ন্ত ভাস্কর্যের আকার নেয়। দুই হাত এবং সমস্ত শরীর যেন পেঁচিয়ে যায় লম্বা লগির সঙ্গে। নিজের চেয়ে ৩-৪ গুণ লম্বা লগিটাকে জলের বুকে গেঁথে চাপ দিয়ে প্রায় বাঁকিয়ে সে নৌকা বায়। অবিরাম বেয়ে যায় ১২ ঘন্টা, ১৪ ঘন্টা, সারা রাত। রোদে ঘাম হয় বলে ওরা পছন্দ করে রাত। সন্ধ্যা রাতে পেট পুড়ে খেয়ে ওরা নৌকো ছাড়ে। ভাড়া ঠিক করার সময় বলে, আকসন্ধ্যা খাউন আর একটা টাকা দিবেন। ১ টাকা? কও কি মাঝির পো? আচ্ছা, না হয় ১২ ঘন্টা পয়া দিবেন। সন্ধ্যা রাত্রে এসে মাঝি আমাদের দাওয়ায় বসে লণ্ঠনের আলোয় পেট পুড়ে ভাত খেয়ে বাক্স বিছানা নিয়ে চলে যায়। তারপর এক কলকে তামাক খেয়ে ছাড়ে নৌকো। এখন সেই অভিভাবক, সেই ক্যাপ্টেন। পুরো জেলার খাল, বিল, নদীর ম্যাপ তার নখদর্পণে। আমাদের দেশের দিকচিহ্নহীন বিলের মধ্যে আঁধার রাত্রে কি করে যে সে দিক ঠিক করে, মাঝ নদীতে দুই তীর যখন নীল পেন্সিলের দুটি দুর্নিরীক্ষ ধূসর লেখা, তখন সে কি করে ঠিক ঘাটটির হদিশ পায়, এ এক রহস্য। আমরা রাত্রে ছইয়ের নিচে ঘুমোই, তখন মাঝি আর জল মুখোমুখি, একা। আজকের পাঠ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। নমস্কার।